বসে আছি হাতে পেন্সিল, রাবার আর ড্রয়িং খাতা নিয়ে। চারপাশে থমথমে পরিবেশ। শ্রাবণ মাস এটা। গ্রামে এমনিতেই বৃষ্টিতে নদী নালা সবই ভরে যায়। এখনো বিপরীত কিছু হয়নি, সবই ভরে গেছে পানিতে। একটু আগে বৃষ্টি থেমেছে। আমারও ছোটবেলার অভ্যাস, চলে গেলাম ছবি আঁকতে। তার শহর থেকে গ্রামে আসতে হয়েছে। নানুর নাকি শরীর খারাপ, তাই দেখতে আসতে হলো। আমি আবার ছোটকাল থেকে গল্প লেখা আর ছবি আঁকার চরম ভক্ত। মানে যেখানেই যাই না কেন, আমার সাথে আমার ডায়েরি আর ড্রয়িং এর জিনিসগুলো সঙ্গী হবেনি। প্রতিবারই নানা বাসায় আসলে আমি এখানে বসে ড্রয়িং করি। অনেক বড় নদীর সামনে, তার পাশে বিশাল একটা আম গাছ। আমি যখনই আসি এই আম গাছের নিচে মাচার বানানো আছে, সেখানে বসি। আজ বসে বসে ড্রয়িং করছি। আমি এখানে বসে বলে বড় মামাই এই মাচারটা বানিয়েছেন। আমি অনেক কিছু ড্রয়িং করি, কিন্তু ছোট থেকে যখনই নানা বাসায় আসি আর এই নদীর কাছে আসি, তখন শুধু একটি ছবি বারবার বানাই। বিগত 14 বছর যাবৎ আমি শুধু এখানে বসে একটি ছবি এঁকে যাচ্ছি। আমার আবার প্রতিবারের অভ্যাস, কেন জানি এখানে বসে একই ছবি দুইটা আঁকি। আজও তাই হলো। আগের বার এসে যে ছবিটা এঁকেছিলাম সেটা অনেক ভালো হয়েছে, সবই ঠিকঠাক, কিন্তু আমার মাথায় এই জলপরীটার ছবি আসে না। কতবার যে চেষ্টা করেছি এই জলপরীটার মুখ দিতে, কিন্তু না, কোনো না কোনো কারণে ভুলে যাই। এবারে চেষ্টা করতে লাগলাম ছবির নদীর মাঝের জলপরীটার মুখ দিতে, কিন্তু না, কেন জানি এভাবেই খুব ভালো লাগে। বিষয়টা কাল্পনিক হলেও আমার মনে অস্থিরতা কাজ করছে। আমাকে এই জলপরীটার চেহারা দেখতেই হবে, কিন্তু আমিও না কেমন এখানে আসলেই শুধু নিজের সাথে বকবক করতে থাকি। না, অনেক দেরি হয়ে গেছে, বাসে যেতে হবে। প্রতিবারের মতোই একটা ছবি ফেলে দিলাম। সে ছোট্টবেলা থেকে আমি ভাবতাম হয়তো ফেলে রাখলে জলপরি এসে দেখে যাবে, কিন্তু কিছুই হয় না। ওইটা অভ্যাস হয়ে গেছে, তাই কিছুই করার নেই, করতেই হয়। নানু খুব অসুস্থ, জানি না কি হয়। আমারও ছুটি ফুরিয়ে আসছে, কলেজে ভর্তি হতে হবে। সবাই বাসায় ফিরতে ফিরতে পরিচয় দিয়ে দেই। আমি হৃদয়, এবার এসএসসি দিয়েছিলাম। কিছুদিন পর কলেজে ভর্তি হব। বাবা মা আর আমার দুষ্টু মিষ্টি জমজ বোন হৃদিকাকে নিয়েই আমাদের সংসার। আমি হৃদিকার 5 মিনিট পরে হয়েছিলাম, এতেই ও আমার কাছে বড় আপু দাবি করে, কিন্তু ওর দাবিটা এখনো মেনে নিতে পারি নাই। আমার আর হৃদিকার চেহারা একদম একরকম। যদি আমি ওর বোন বা আমার ভাই হতো, তাহলে আমাদের চেনা যেত না কোনটা কি। আমাদের পরিবারে আরো রহস্য আছে, সেগুলো পরে জানতে পারবেন। পরিচয় দিতে দিতে বাসায় পৌঁছে গেলাম। কিরে, কোথায় গিয়েছিলি রে? কেন, তোকে বলতে হবে কেন? আচ্ছা, বলতে হবে না, বুঝছি কোথায় গিয়েছিলি। তোর এখানে আসলে মাথায় ভূত চাপে কেন রে? ওই এক ছবি কতবার আঁকবি? আমাকে থামিয়ে দিয়ে এটি বলা শুরু করলো। থাম, এটাই তো বলবি? তোর কোনো দোষ নেই, কেমনি কি হয়ে যায় নিজে জানোস না। চুপ বেয়াদব, মিথ্যা বলস বড় বোনের সাথে। কি বড় বোন? কেন, আমি তোর বড় বোন? জাফট, আমি বড় ভাই, তুই আমার থেকে ছোট। যা, লেগে গেল আবার। সারাদিন ঝগড়া করে আমরা 2 ভাই বোন, আবার একজনকে ছাড়া আরেকজন থাকতেও পারি না। তাই একই স্কুলে পড়তে হয়েছে আমাদের, আবার একই কলেজে পড়তে হবে। আব্বু সেদিন বলেছিল ওকে মহিলা কলেজে দেবে, সেটা নাকি ভালো কলেজ আমাদের শহরের। আমাকে তো দিতে পারবে না সেখানে। সেদিন খুব কান্না করেছিলাম দুজনে, জমজ বলে কথা। আসল কথা বলতে গেলে আমি ওর জান, ও আমার জান। কেউ খারাপ ভাববেন না, এটা ভাই বোনের কথা। আমার বোনটা রেগে গেছে, এবার এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই হৃদয়, কোথায় রে তুই? হ্যাঁ মা, বলো। এখানে এসে তোর বোনের কথা ভুলে যাস, চলে যাস পুকুরের পাশে। সত্যি যদি কোনো জলপরি থাকতো পুকুরে, তাহলে বিয়ে দিতাম ওর সাথে তোর। দূর না, কি যে বলো না, লজ্জা করছে। থাক, লজ্জা পেতে হবে না। যা, বড়া বানিয়ে দিয়েছি হৃদয়ের কাছে। বড়া পিঠা? ওকে, যাচ্ছি। আগে বলবা তো। দৌড়ে গিয়ে ছাদে আসলাম, দেখি এদি বসে বসে বড়া খাচ্ছে। আমাকে দেখিয়ে দেখিয়ে। আমাদের দুজনের খুব পছন্দ এক। মাঝে মাঝে ওর তো জামা পরতে মন চায়, পরি, কিন্তু সেগুলো পরে আর বাইরে যাওয়া যায় না। কিন্তু এদি আমার শার্ট প্যান্ট ঠিকই পরে। অবশ্য ও বাইরে যায় না, ওসব পরে লোকে কি বলবে এই ভেবে ছোট থেকে আমি নাটক করি। ও সবসময় ছেলে, মানে নায়ক হবে, আমি নায়িকা। রিদু, বোন আমার দে না। কি দেবো? ওই যে বড়া। না বড় ভাই, আপনার খেতে হবে না, আমি ছোট, আমি একাই খাই। না, তোমার বড় আপু দে না, আপু দে না।
প্রমিস কর, আমি যা বলবো তাই করবি। করবো, প্রমিস। এই বড় পিঠার জন্য যে কোনো জিনিসই করতে রাজি আছে। পিঠার মধ্যে কেন জানি আমাদের দুজনের এই পিঠাটাই সবচেয়ে ভালো লাগে। ভালোবাসি এই পিঠাকে। খেতে ছিলাম মহা আনন্দে। দুজনে খাচ্ছিলাম আর গুনতেছিলাম কে বেশি খেতে পারে। আমি তো কমই খেলাম, আমার বোনটা তো পেটুক, ইয়া খাবে। কিন্তু স্বাস্থ্য হবে না। হবে কিভাবে? আবার ডায়েট করবে যে। শুনছি বিয়ে করবে না নাকি? তাহলে এত কিছু করতে কি লাভ হলো? খেয়ে হাতে হলেই হয়। তুই পছন্দ করবে না? চল না। কোথায়? নদীতে গোসল করতে যাব। সকালে তো করলাম পুকুরে গোসল। না, ওই নদীতে যাবো গোসল করতে। চল। আমি ভালোভাবে সাঁতার পারি না তো, আমরা কি? ছোট আন্টিও যাবে, চল। আমি যাবো না, তুই যা। ওকে, তাহলে আমার বড়গুলো ফেরত দে। দাঁড়া, বন্ধ করতেছি। ইয়াক, তুই যাবি না তাহলে? কান্না করে দেবে একটু হলেই। ওই, তুই কান্না করবি না প্লিজ। তোর কান্না আমার সহ্য হয় না রে। কান্দবো না, চল। আসলাম হাঁটতে নদীর পাড়ে। এই পর্যন্ত অনেকবার গোসল করতে এসে করি নাই। দিদির সাথে আগে এসেছিলাম গোসল করতে, কিন্তু করতে পারি নাই। আজকেও খালামণি এসেছে, এজন্য সাহস লাগছে। তার নামতে মন চাচ্ছে না। অনেক উৎসাহ লাগতেছে, কিন্তু কিছু না ভেবে নেমে পড়লাম। অনেক পানি, তাই খালামণি আমাদের কম পানিতে নামিয়েছেন। বুক পর্যন্ত পানি। আমি রেডি পানি ছেটাছেটি করছিলাম। আমি একটা ডুব দেবো। দিলাম একটা ডুব, ফ্রেশ হয়ে উঠলাম। আরেকটাও দিলাম। এখন খালামণি আর রেডি খেলা করছে। আমি 3 নাম্বার ডুব দিলাম। খালামণি রেডি দূরে ছিল। আমার চোখ বন্ধ ছিল। আমি ভাবলাম দেখি কতটুকু দম আটকে রাখতে পারি। হঠাৎই খেয়াল করলাম একটা মেয়ে আমাকে সম্পূর্ণ জড়িয়ে ধরেছে। আমার ছুটবার কোনো শক্তি নেই। আমার দম বন্ধ হয়ে আসতেছিল। মনে হচ্ছিল আমি মরে যাব। মেয়েটা কি সব যেন করলো। আমার দম যখন বন্ধ হয়ে যাবে তখনই আমার ঠোঁটে আমি তার ঠোঁটের স্পর্শ পেলাম। ভয় থেকে সত্ত্বেও তাকালাম। মেয়েটার শরীরের উজ্জ্বলের জন্য আমি চেহারা দেখতেই পারলাম না। চোখ বন্ধ করলাম, আর সাথে সাথে মেয়েটা ছেড়ে দিল আমাকে। আমি পানি থেকে লাফিয়ে উঠলাম। দেখি আশেপাশে রিদি আর খালামণি ছাড়া কেউ নাই। কিরে, এতক্ষণ পানি গেছিলি? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আরে কিছু না, দম পরীক্ষা করছিলাম। তো চাচ্ছিস কেন? অনেকক্ষণ ছিলাম পানির ভেতর, তো তাই। আচ্ছা, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। চলো এখন। ওকে, চলো। মুখে বলতে চাইছিলাম কি হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু বলতে পারলাম না। কেন জানি অন্য কিছু বলে দিলাম। বাসায় আসলাম, চিন্তা করতে লাগলাম কি হলো। ওটা নিশ্চয়ই মানুষ না? উজ্জ্বল ছিল, কিন্তু মানুষের আকৃতি ছিল। আমি ওর ঠোঁট ফিল করেছি। নিশ্চয়ই ফিমেল ছিল, কারণ আমি আরো কিছু ফিল করেছি। কিন্তু আমি এসব কাউকে বলতে পারছি না। খুব অস্থির লাগছে আমার। শুধু ওই ঠোঁটের কথা মনে পড়ছে, কিছুতেই বলতে পারছি না। রাতে ঘুমালাম। আমি আর আমার বোন ঘুমাই। আজকে কেন জানি আমার চোখে ঘুম নাই, আরো নাক ডেকে ঘুমাচ্ছে। খালি বোন বলে কিছু বলতে পারি না। ঘুমাক। আমিও ঘুমালাম। কিছুক্ষণ পর মনে হলো আমার বুকে কেউ শুয়ে আছে। এটা রেডি প্রায় প্রায় করে, তাই আমি কিছু মনে করি না। ঘুমানোর হুঁশ থাকে না। আর আমরা দুজন ভাইয়ের মতোই। আমাদের মাঝে ফিলিংস নেই, কিন্তু আজকে স্পর্শটা আমাকে ফিল করাচ্ছে। না না, এটা রেডি না। আমাকে অনেক জোরে জড়িয়ে রেখেছিল। বুকে মাথা রেখে শুয়েছিলাম। আমি চোখ খুলতে চাইলাম, বাট পারলাম না। নাড়াচাড়া করতে চাইলাম, পারলাম না। হঠাৎ দেখি বস্তুটা আমার কানে কানে এসে বলল, এইসব তোমার স্বপ্ন। যা মনে রাখার মনে রাখবে, আর যা ভুলে যাওয়ার তা ভুলে যাবে। বলে আমার চোখে একটা চুমু দিল, তারপর ঠোঁট দিল। আমি তাকাতেই আমার উপর কাউকে দেখতে পেলাম না। কি হচ্ছে এগুলো? পাশে চুপচাপ ঘুমিয়ে আছে দিদি। না, সব আমার মনের ভুল। এত তাড়াতাড়ি কেউ তো আর ওঠা হতে পারে না, বা নড়তে পারে না। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম। রাতের কিছু আমার মনে পড়ছে না। এতটুকুই মনে আছে নাক ডেকে ঘুমিয়েছি আমি। চিন্তা রেখে নাস্তা করলাম। আবারও সবকিছু ঠিকঠাক। নানুও ঠিক। নানুর কাছে গেলাম আমি আর রিদি। নানু কেমন আছে এখন? এই তো রিদু। কবে চলে যাই তোদের ছেড়ে, ঠিক আছে? এসব বলছো কেন তুমি? অনেকদিন বাঁচবা। ছেড়ে তো চেয়েছিলাম, তোদের নানা তো তোদের জন্মের আগে মারা গেছে। আমি চেয়েছিলাম তোদের বিয়ে খেয়ে মরবো, কিন্তু দেখ পুরা কপাল আমার। দেখো নানু, তুমি আমাদের বিয়ে দেখে বাচ্চা কাচ্চা দেখে নানার কাছে যাবে। সেটা হলে তো ভালোই হতো।
সেটা হবে না বলেই তো বেঁচে থেকে আমার সবাই মরে গেছে। নানু, তুমি আমাদের বিয়ে না, আমাদের বাচ্চা কাচ্চা দেখে যেতে পারবা, কিন্তু কি পোড়া কপাল, তা হবে না। হবে না মানে? তোর এসব কিছু শুনতে হবে না, তুই যা তো, দিদির সাথে আমার কিছু কথা আছে। যা হৃদয়, আমি আমার সাথে কথা বলে আসতেছি। ওকে আমি নাস্তা করে নদীর পাড়ে গেলাম ছবি আঁকতে। ওকে যা, আমি ওখানে যাবো। নাস্তা করে আমি চলে আসলাম আবার ও নদীর পাড়ে। কেন জানি না এই নদীটা আমাকে শুধু তার কাছে টানে। আমাকে নামতে বলতেছে নদীতে, কিন্তু ভয় হচ্ছে একা একা। আবার সেই ড্রয়িং শুরু করলাম, আঁকা শেষ করে বসে রইলাম, ছবিটার দিকে তাকিয়ে আছি। আবারও জল পড়ে যার চেহারাটা আমি দিতে পারি না। ওদিক ফিরে তাকিয়ে আছি, এমন মনে হচ্ছে আমাকে ছবির ভিতর থেকে ডাকছে। মনে হচ্ছিল আমি ছবির ভেতরে ঢুকে যাব। হাত পা নাড়াচাড়া করতে পারছিলাম না। কেউ শক্ত করে পেছনে থেকে জড়িয়ে ধরেছে বলে মনে হচ্ছিল। এই ঋতু, ঋতু, এই কখন থেকে ডাকছি? এক মনে ছবিটা দিকে তাকিয়ে কি ভাবছিস? কোথায় ডাক দিলি? আমি তো শুনতেই পেলাম না। মজা করিস না? আচ্ছা বাদ দে, আমি এখানে বসতেছি, আমার একটা ড্রয়িং কর প্লিজ। ফ্রি পারবো না। না আরে, এখানে বসে রোজই তো দুটো করে ছবি আঁকতিস, তাও ফ্রি। আমার একটা ছবি এঁকে দিলে কি সমস্যা হতো? বুঝছিস তাহলে, শয়তান, যা, এঁকে দিতে হবে না। ওকে, যা, দিব না। ভাই আমার প্লিজ, আমি না আমার বান্ধবীকে বলেছিলাম সুন্দর একটা স্কেচ ওদের দেখাবো, তা আমার দিতে পারি, তবে 500 টাকা লাগবে। তোর থেকে তো এমনি আর্টিস্টটাই ভালো, 100 দিলেই এঁকে দেবে, আর তুই আমার ভাইয়ের 500 নিবি? গেলে দে, নাহলে যা, অন্য কাউকে দিয়ে আঁকা। আচ্ছা আমার সোনা ভাই, বাসায় ফিরেই তোকে 500 টাকা দেবো, খুশি? এখন আমি যে মোডে বসিয়ে রাখবো, বসে থাকবি। ওকে। এদিকে সুন্দর একটা পজিশনে বসিয়ে দিলাম। শত হোক আমারই আদরের বোন, ওর যে কত ছবি এঁকে দিয়েছি তার হিসাব নেই। সববার ফ্রি ফ্রি এঁকে নেয় আমাকে দিয়ে, কিন্তু এবার আমি তা হতে দিচ্ছি না। 1 ঘন্টা এভাবে বসিয়ে রাখলাম। কি রে, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আর পারছি না, আর 5 মিনিট। সে কখন থেকে 5 মিনিট বলতেছিস? এখনো কি হয়নি? এই নে। এই ছবি দেখলে যে কোনো ছেলে তার উপর পাগল হয়ে যাবে। ওয়াও, আমার ভাইটা এত সুন্দর ছবি আঁকবে কিভাবে? আমার পাম দিতে হবে না, 500 টাকা কিন্তু জমা পড়েছে। জানি, কিন্তু আমার পেছনে কালো জিনিসটা কি এঁকেছিস? কোথায় দেখি? এই যে কালো কিছু একটা। আমার পেছনে তো এমন কিছু নাই। কি জানি, আমি তো কালো কিছু একটা দেখেছিলাম, যার জন্য এঁকেছি। একভাবে তাকিয়ে থেকে মনে হয় চোখ নষ্ট হয়ে গেছে তোর। দাঁড়া, মুছে দিচ্ছি। মুছছে না তো? কেন, খারাপ লাগছে না তো? থাকে ভাবে। ওকে, এই নে তোর একটা গিফট। ফিরে আমার কপালে চুমু দিল। এই চুমু দিলে কেন? এই চুমু শুধু আমাকে আমার বউ দেবে। আরে বউ পাগল, তোর তো বিয়ে দেবো না, তাহলে চুমু পাবি কোথায়? আমার থেকে নিয়ে খুশি থাকতে হবে। মানে আমার বিয়ে দেবে না? আরে না, হবে হবে, আমি তো মজা করলাম। এদিকে খুব চিন্তিত মনে হচ্ছিল, এমন তো কোনোদিনও দেখিনি। কিছু হয়েছে তোর? আরে না, একটা আবদার রাখবি আমার? বল। আমার হাতটা ধরে একটু বসবি? দে হাত। মেয়েটির হাতটা ধরে বসে আছে। জানি না কি হয়েছে ওর, মেয়েটা একদম এমন না, বাট আজকে কেন যেন এমন করছে। হৃদয় আমার কোলে মাথা রাখলো। আচ্ছা হৃদয়, একটা কথা বলবি আমাকে? বল। মনে কর জীবনের কোনো এক সময় আমাদের 2 ভাই বোনকে বিয়ে করতে হলো, তুই কি সেটা মেনে নিতে পারবি? এসব কি বলছিস? না বল প্লিজ, তোর মাথা নষ্ট হয়ে গেছে? তাই সব বলতেছিস? আমরা ভাই বোন, আমাদের কি বিয়ে হয় নাকি? এটা তো পাপ। আমি কি বলছি নাকি আমাদের বিয়ে হবে, কিন্তু মনে কর পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের বিয়ে করতেই হবে, তখন কি তুই আমাকে বউ হিসেবে মেনে নিবি? দেখ, আমার ভালো লাগছে না এসব কথা। এসব কথা বললে আমি আর কথা বলবো না তোর সাথে। ওকে যা, বলবো না। গোসল করবি এখানে আজ? আরে না, ভয় লাগে। কোথায়, কালকে তো ঠিকই করলাম, তোর ভয় লাগলো না? কালকে এখানে গোসল করেছি। হ্যাঁ, কেন, তোর মনে নেই তুই ডুব দিয়েছিলি, অনেকক্ষণ পরে উঠেছিলি? আমি আর খালামণি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার তো মনে পড়ছে না। ওকে, তোর মনে করতে হবে না, আমি একটু ঘুম পাড়িয়ে দিই। ওকে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমা। আজকাল কি হলো, এমন অদ্ভুত কথা বলছে কেন? কালকে পুকুরে গোসল করলাম, নিজেও তো জানি না। তারপর আমার আর ওর বিয়ের কথা বললো। এটা হয় নাকি? আমার বোন তো, আপন মায়ের পেটের জমজ বোন, আমার জোড়াও,
আমাদের কিভাবে বিয়ে হয়? ওর মাথা মনে হয় গেছে, নাহলে ভূতে ধরছে ওরে। বসে বসে ভাবতে লাগলাম, নানি কিছু একটা বলেছে ওকে। এত কি পার্সোনাল কথা যেটা আমাকে বললো না? কি জানি কি হচ্ছে, আমার এখানে আসলে ভালো লাগে না। না, আর আসবো না। এই গ্রামে সবকিছু তাল হারিয়ে ফেলি। এখানে আসলে কিসব অদ্ভুত জিনিস ঘটে এখানে আসলে। ভাবতেছিলাম এসব কথা, তখনই নদীতে দেখলাম একটা বড় মাছের লেজ উপরে হালকা উঠেছিল, আবার নিচে নেমে গেল। এটা কিভাবে সম্ভব? নদীতে কি এত বড় মাছ আছে? হ্যাঁ, বড়সড় একটা মাছের লেজ দেখেছি আমি। আমাকে খুব উত্তেজিত মনে হলো। মামাকে বলতে হবে এই মাছের কথা। আমি রেডি, মাছ খুব পছন্দ করি। মামাকে বললে হয়তো এখান থেকে ধরে নিয়ে যাবে মাছটা। রেডিও ঘুমাচ্ছে আমার কোলে, একা একা ভালো লাগছে না। হঠাৎ চারপাশে একটা সুগন্ধ পেলাম। সুগন্ধটা যেন আমাকেই টানছে আর বলছে, চলে এসো আমার কাছে। মনে হলো আমার কাঁধে কারোর হাত পড়েছে। রেডি তো আমার কোলে ঘুমাচ্ছে, তাহলে কি হাত রাখলো? হাতটা আমার খুবই পরিচিত মনে হলো। মনে হচ্ছে আমার কতকালের চেনা এই হাত। পিছু ফিরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। বাট আমি অনুভব করতে পারছি কেউ একজন আমার পাশে আছে। আমি তাকে দেখতে পারছি না, ছুঁতে পারছি না, কিন্তু আমার মন বলছে সে আমাকে দেখছে। শুধু দেখছে না, আমার খোঁজা দেখে মিটমিট হাসছে ও সে। কিন্তু কেন কেন আমার এমন এমন মনে হচ্ছে? তখন রেডির ঘুম ভেঙে গেল। আমার দিকে চোখ রাখলো, দেখলাম আশেপাশে কিছু একটা খুঁজছে। রেদু? হ্যাঁ। কি খুঁজছিস? কোথায়? কিছু না তো। তুই কে কখন? এই মাত্র। বল কি খুঁজছিস? আমার মনে হলো আমার পাশে কেউ বসে আছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না তো। ও কিছু না, চল এখান থেকে, অনেক বেলা হয়ে গেছে। চল। দুজনেই নানা বাসায় ফিরলাম। আমি আনমনে হাঁটতেছিলাম, রেডি আমার হাতটা ধরে রেখেছিল। বাসায় ফিরলাম, দেখি রেডি কিছু একটা বাবাকে বলল। হৃদয়ের মা, আমরা আজকে চলে যাবো এখান থেকে, আমাদের আজকে চলে যাওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলেছ, বিকেলে বাসায় চলে যেতে হবে। কি হয়েছে, তোমরা যাওয়ার কথা বলতেছো কেন? হৃদয়ের উপর লক্ষণগুলো দেখা দিয়েছে, এখানে থাকা যাবে না। ও ঠিক আছে, তাহলে তো যাওয়াই ভালো, এখানে থাকা উচিত হবে না। কি হয়েছে? চলে যাবো কেন? আর আমার উপর কিসের লক্ষণ দেখা দিল? ও কিছু না, তুই ভাবিস না। তাহলে যাবো কেন? আমি আজকে যাবো না, কালকে সকালে যাবো। আজকে রাত আমি এখানে থাকবো। কথাগুলো আমি বলতে চাইনি, কারণ আমিও থাকতে চাইনি। তা কেন জানি বলে ফেললাম। থাক, যখন বলেছি তখন থাকলাম। একটা রাত কি হবে এক রাতে? আচ্ছা ঠিক আছে, আজকে রাতে, কালকে সকালে শহরে চলে যাব। আমি খুশি মনে রুমে চলে আসলাম। সারাদিন কেটে গেল রিদির সাথে গল্প করতে করতে, লুডো খেলতে খেলতে। সারাদিনে রিদি আমাকে একা রাখিনি। জানি না কি চলছে, কিন্তু কেমন যেন লাগছে আমার। রাতে আমি আর রিদি দুজন ঘুমিয়ে পড়লাম। আজকে দিনটা কেমন যেন কেটেছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। রিদি বলেছিল রাতে ঘুম থেকে ওঠা যেন বাইরে না যায় একা, ওকে ডাক দিয়ে নিয়ে যায় যেন। বারান্দা দিয়ে খুব আলো দেখা যাচ্ছিল। এত রাতে বাইরে কিসের এত আলো? উঠলাম, বারান্দায় গেলাম। খুব সুন্দর জ্যোৎস্না রাত, চাঁদের আলোতে সবকিছু দেখা যাচ্ছে। বারান্দায় এসে পরই আমার কানে হঠাৎ করে কি সব শব্দ আসতে লাগলো। একটা সুগন্ধ পেলাম, কিন্তু না, এটা সেই পরিচিত সুগন্ধ না। আমার কানে বাজতে লাগলো, কে যেন বলছে, আমার কাছে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হঠাৎ বারান্দায় একটা আলোর ঝলক দেখতে পেলাম। কিছু একটা দৃশ্যমান হচ্ছে আমার সামনে। এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি? এত সুন্দর একটা মেয়ে? না, এটা মেয়ে নয়, এটা তো একটা পরী। হ্যাঁ, এটা একটা আকাশ পরী, যে পরীদের পেছনে দুটি ডানা থাকে। বিশ্বাস হচ্ছে না আমি একটা আকাশ পরীকে দেখছি। এত সুন্দর তার রূপ, এত সুন্দরী মেয়ে সারা পৃথিবী খোঁজ করলেও পাওয়া যাবে না। আমাকে মুগ্ধ করে ফেলেছে পরী। আমি তার উপর আকৃষ্ট হয়ে পড়লাম। কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না, কিন্তু আমার মনে কেমন জানি অস্থিরতা ছিল। আমার মন তখনও সেই পরিচিত সুগন্ধটা পেতে চাই। হয়তো আমার মনের কথা বুঝতেই পরীটা কথা বলতে শুরু করলো। আমার সামনে একটা আকাশ পড়েছিল, কিন্তু আমি তো স্বপ্ন দেখতেছিলাম না। শুনেছিলাম পরীরা নাকি মানুষদের মেরে ফেলে। তাই খুব ভয় হচ্ছে পরীটাকে দেখে।
আমি ঘামতে শুরু করলাম পরিটাকে দেখে। আমার অস্থিরতা দেখে পরিটা বলতে শুরু করলো, আমাকে দেখে তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তাহলে আমার কাছে আসছেন না কেন? আমি তোমার কাছে আসছি বন্ধুত্ব করতে। আমার সাথে বন্ধুত্ব করতে? হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব করতে। তুমি মাটির মানুষের মধ্যে সব থেকে আলাদা ছেলে, তো তোমার সাথে বন্ধুত্ব করতে আসছি। আমি আলাদা মানে? আগে বলো বন্ধুত্ব করবে কিনা আমার সাথে। আমাকে না মারলে আমি রাজি আছি। তোমাকে মারবো কেন আমি, বলো তো? তোমাকে মারলে আমার কি হবে? মানে? আচ্ছা বাদ দাও। আমার নাম মোহনা জেন। আমি পরের দেশের রাজকন্যা। আমি বলতে হবে? তুমি কি তাই? আমার নাম কিভাবে জানলেন? আমি সবার চোখ পড়তে পারি। চোখ পড়ে সবার নাম ঠিকানা কি ভাবছে সব বুঝে যাই। আমাকে শেখাবেন কিভাবে চোখ পড়তে হয়? সেটা কাউকে শেখানো যায় না, শুধু পরিরাই পারে এই কাজটা। আপনার পাখাগুলো এত বড় কেন? কোথায় আমার পাখা? এইমাত্র তো দেখলাম আপনার পাখাটা, কিন্তু এখন তো দেখছি না। শুধু পাখা দেখেছে, তোমার সামনে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখছো না? আমার ভয় লাগছে আপনাকে দেখে। ভয়? দাঁড়াও, এখনই তোমার ভয় ছেড়েছি আমি। পরিটা আমাকে নিয়ে উড়াল দিল আকাশে। কি করছেন? এটা আমাকে ছেড়ে দেন, আমি তো পড়ে যাবো। পাগল আছেন নাকি? ভয় পাচ্ছ? দেখো, ভয় এটাকে বলে। আমার চোখ পড়ে যদি আপনারা সব বুঝে যাওয়ার কথা হয়, তাহলে এটা বোঝার কথা ছিল আমি উঁচুতে সেন্সলেস হয়ে যাই। আমার মাথা ঘুরতেছিল, আমি ধীরে ধীরে বললাম, কিন্তু এখন আর হবে না। পরিটা নিজের চোখ বুঝে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এসব যেন মুখে মুখে পড়তে থাকলে আমারও চোখ বুঝে আসছিল। হঠাৎই অনুভব করলাম আমার ঠোঁটে গরম কিছু, আরেক জোড়া ঠোঁট আমি অনুভব করলাম। কিন্তু কেন জানি মনের মাঝে আগের মতো ফিল হলো না, কিন্তু আমি আকৃষ্ট হয়ে গেলাম। একটা মায়া আমাকে টানছে, আমি ছিঁড়তে পারছি না মায়াটাকে। আমি আরো জোরে জড়িয়ে ধরলাম পরিটাকে। পরিটাও আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। পুরো আকাশ উড়িয়ে নিয়ে আসলো, কিন্তু তাকে দেখছে। আমি যে সুন্দর পরীর ওপর আকৃষ্ট ছিলাম। আমাকে আবার আমার রুমের বারান্দায় নামিয়ে দিল পরিটা। দেখেছো কিছুই হয়নি তোমার? আমি থাকতে তোমার কিছুই হতে দেব না। কিন্তু আপনি আমাকে চুমু দিলেন কেন? সত্য বলতে তোমার উপর কালো জাদু করে তোমাকে আমি পেতে পারতাম, কিন্তু সেটা আমি চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে পেতে চাই। আমাকে ভালোবাসেন? পরিটা অদৃশ্য হয়ে গেল, আর দেখতে দেখতেই আমি আর দেখতে পেলাম না। এসব স্বপ্নের মতো করে কি হয়ে গেল আমার সাথে? হৃদু, এই হৃদু। ও হৃদি বল, বাইরে একা কি করিস ভাই? তোকে বলেছি বাইরে বের হলে আমাকে ডাক দিবি। কিছু না, ঘুম আসছিল না, তাই একটু হাওয়া খেতে আসলাম। দেখ ভাই, তুই আমার থেকে কোথাও একা যাবি না, বুঝলি? তোর থেকে একা কোথাও যাবো না। এসে শুয়ে পড়লাম। হৃদিকে পরের কথা বললাম না কিছু। এমনিতে ওরা কি নিয়ে যেন কি করছে বুঝতে পারছি না। এই পরিটার কথা আপাতত গোপনে রাখলাম। কি যে হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। পরি আমার প্রেমে পড়েছে, একটা আকাশ পরি আমার প্রেমে পড়েছে, কিন্তু আমার মন তো আরেক জায়গায়। আমি কেন জানি আকাশ পরির উপরে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার রূপের কথাই ভাবতে লাগলাম। সারা রাত আর ঘুম আসলো না আমার। আমার সব ঘুম কেড়ে নিয়েছে পরিটা। শুধু ওকেই দেখতে মন যাচ্ছে। পরির অনেক কাহিনী আমি শুনেছি। পরিরা মানুষদের পছন্দ করলে তাদের সাথে বিয়ে করে থেকে যায়। আমার নাকি বিয়ে হবে না? আমিও দেখে দেবো একটা পরি বিয়ে করে। সকালে উঠলাম, বাবা আজ তো দেখি আমার আগে উঠে গেলে। আমি কি তোমার মতো অলস নাকি? কি আমি অলস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে এগিয়ে ধরার জন্য দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তোরা এখন বড় হয়ে গেছিস, এসব বাচ্চামি শেষ করবি কবে? কোনোদিনও না। দিদি চল না, আমরা পুকুর থেকে গোসল করে আসি। না না, আমরা আজকে নদীতে যাবো গোসল করতে। এই খবরদার, তোরা নদীতে যাবি না আজকে গোসল করতে। আজকে বাসায় গোসল কর, না হলে পাশের পুকুরে যা, নাস্তা করে যা। আমরা একটু পরে বের হবো। আচ্ছা বাবা। আমি যদি চলে আসলাম পুকুর পাড়ে। এটা আমাদের নানা বাসার সাথে, সবাই এখানে গোসল করে। আমরা নানা বাসায় আসলে এখানেই করি, কারণ এখানে পানি অনেক কম, আর সিঁড়ি বেঁধে দেওয়া আছে, তাই পানিতে ডোবারও কোনো সুযোগ নেই। যদি অনেকক্ষণ পানিতে দম বন্ধ করে থাকতে পারে, ওর সাথে কোনোদিন আমি পারি না। চল দেখি কে বেশি দম বন্ধ করে পানি নিচে থাকতে পারে। এই না না, আমি ডুব দেবো না। সেদিনের ভয় আবার পেলাম। পারবি না তাই বল, বললেই হলো। আমি তোর থেকে বেশিক্ষণ পারবো।
তাহলে দেখি। আই দিলাম ডুব, রেডিও ডুব দিল। পানি নিচে আমার আগের থেকে অনেক ভালো লাগছে, সব ক্লান্ত দূর হয়ে গেল। আর অবাক করার বিষয় হচ্ছে আমি পানি নিচে দম নিতে পারছি। আমি দম নিচ্ছি কিন্তু আমার মুখে কোনো পানি যাচ্ছে না। সবই আশ্চর্য করছে আমাকে। হয়তো এটাও আকাশপুরীর জাদুর জন্য হচ্ছে। যাই হোক, আমি তো মজা পাচ্ছি। গোসল শেষ করে বাসায় আসলাম দুজনে। এদিকে ব্যাপারটা বললাম না যে আমি পানিতে শ্বাস নিতে পেরেছি। এটা হয়তো পরিটাই কোনো জাদুর জন্য হয়েছে। আজকে বাসায় চলে যাব। রেডি হয়ে বের হচ্ছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। নানু ভাই, তুই খুব সাবধানে থাকবে আর সব সময় রিদির পাশে থাকবে। ওর থেকে দূরে কোথাও যাবে না। তুমি এমন করতেছো, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে তো? সময় হলে জানতে পারবে। আর এখানে আসার দরকার নেই। কিন্তু কেন এখানে আসবো না কেন? আমার তো এই জায়গা খুব ভালো লাগে। যা বলছি সেটাই করবি। আর রিদি, তুই সবসময় হৃদয়ের পাশে থাকবি, কখনো ওকে একা রাখবি না। ঠিক আছে নানু, তুমি একটু চিন্তা করো না। বুঝলাম না, সবাই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আমাকে বলে কি সমস্যা? বললে তো তাও সেসব কাজ করতাম না যেসবে সমস্যা হবে। বাসায় যাওয়ার জন্য গাড়িটায় উঠলাম। বাবা গাড়ি চালাচ্ছে, আম্মু বাবার পাশে বসেছে। আমি আর রিদি পেছনে বসেছি। গাড়িটা নদীর পাশে এসে নষ্ট হয়ে গেল, স্টার্ট নিচ্ছে না। আমি আর রিদি বের হলাম বাইরে। আমি একটু নদীর পাড়ে এলাম মুখে পানি দিতে। এই রিদু, যাস তো এদিকে, গাড়ি এখনই ঠিক হয়ে যাবে। বাবা, আমি একটু মুখে পানি দিয়ে আসি। এই রিদি, যা তোর সাথে না। রিদু ভাই আমার, তোর কি মাঝে মাঝে বলতো, কি হবে? নদীর পাশে এসে দিলাম পানিতে হাত, মুখ ধুলাম। তারপর হাত ধোয়ার জন্য পানিতে হাত দিলাম। মনে হলো যে আমার হাতটা ধরেছে। বুঝলাম না কি হচ্ছে। জোরে টানছি তাও হাত পানি থেকে বের হচ্ছে না। পানিতে মনে হয় কিছু একটা আমার হাত ধরে রেখেছে। কি হলো, চল যাবো, কিন্তু আমার হাত বের হচ্ছে না পানি থেকে। মনে হচ্ছে কেউ ধরে রেখেছে। তো দেখি। বেদে আমার পাশে আসতেই আমার হাতটা ছেড়ে দিল পানি। এখন ছেড়ে দিতে হয়েছে হয়েছে, আর মজা করতে হবে না, চল এখন। চল। ওর কাছে এটা মজা লাগলো। ওই তোরা গাড়িতে বস, গাড়ি ঠিক হয়ে গেছে। চলো। চলতে লাগলাম আবার। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো খুব ভাবাচ্ছে আমাকে। কিছু বুঝে উঠতে পারছি না আমি। আমি কি এত সুন্দর নাকি যে একটা আকাশ পরি আমার প্রেমে পড়বে? আর শুনেছি আকাশ পরিদের জাদু পানিতে কাজ করে না। আর জলপরীর কাহিনী তো পুরো কাল্পনিক। তাহলে পানিতে আমার সাথে এসব কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসায় পৌঁছে গেলাম। পৌঁছাতে বিকাল হয়ে গেল। এসে কিছু খেয়ে দিলাম, একটা বড় সড়ো ঘুম। উঠলাম একেবারে রাত্রে। অলস একটা, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠ। রাতের খাবার খাবি না? রাতের খাবার সকালে গেছে না। পাগলে বলে কি, রাত 9টা বাজে, যতক্ষণ ঘুমিয়েছি। তুই ডাক দিবি না আমাকে? না, তো ঘুমাচ্ছি দেখতে ঘুমাতে দিলাম, তাই তোকে। ভালো করছিস। এখন যা ফ্রেশ হয়ে আমরা ডিনার করবো। ওয়াশরুমে এসে হাত ধুচ্ছিলাম। আগে খেয়াল করি নাই, কিন্তু আমার হাতে একটা আংটি। কিন্তু এটা আমার হাতে আসলো কিভাবে? আংটির মাথায় একটা ছোট্ট সুন্দর উজ্জ্বল মুক্তা বসানো। ওয়েট, এই মুক্তাগুলোকে আমি দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। 1891 সালের পর থেকে মুক্তাগুলো সমুদ্র থেকে বিলুপ্ত হয়ে যায়। শুধু সমুদ্র না, আমাদের মাটিতেও যতগুলো মুক্তা ছিল সব হঠাৎ করে ভ্যানিশ হয়ে গিয়েছিল। সবাই ভাবে এটা হয়েছিল কোনো কালো জাদুর প্রভাবে। হ্যাঁ, এটা সেই মুক্তা। কিন্তু আমার আঙ্গুলে আসলো কি করে? কিছু তো বুঝলাম না। আংটিটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ধুর, কি বিপদে পড়লাম। আচ্ছা থাকো, আংটিটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এটা কোনো মেয়ের হাতে থাকলে আরো সুন্দর লাগতো। ফ্রেশে নিচে এসে ডিনার কমপ্লিট করলাম। তারপর আবার রুমে আসলাম। এদিক ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষায় ছিলাম কালকের পরিটার। আজকে কোনো খবরই দেখলাম না। বিরক্ত হয়ে রুমে চলে যাচ্ছিলাম। হঠাৎই আওয়াজ আসলো। কি হলো, রুমে চলে যাচ্ছে যে? হঠাৎই আমার সামনে আলো দৃশ্যমান হতে লাগলো। জানতাম আসবেন আপনি। আপনি করে কি বলবো? ও সরি, তুমি করে বলবো। এতক্ষণ লাগলো কেন আসতে? আমি তো এখানে ছিলাম, তোমার বিরক্ত ভরা মুখ দেখে খুব মজা পাচ্ছিলাম। অনেক মিস করেছি একদিনে। কালকে হঠাৎ করে যে চলে গেলে, আমার আম্মি আমাকে ডাকছিলেন, যার জন্য আমাকে ফিরে যেতে হয়েছে। আচ্ছা, আমি শুনেছি পরীদের মাঝে দুই ধরনের পরী থাকে,
এক ভালো পরি আরেক খারাপ পরি, তুমি কোনটা? আমি তো রাজকন্যা। সেটাকে জিজ্ঞাসা করেছি তুমি ভালো নাকি খারাপ, সেটা আমি নিজেও জানি না। আমাকে যে ভালোবাসতে আসছো, পরিদের তো নিষিদ্ধ কোন মানব সন্তানকে ভালোবাসা, তার উপর তুমি রাজকন্যা। তুমি আমাকে ভালোবাসলে শত শত জিন আসবে আমাকে মারতে, কখনই না। আমি তোমাকে কিছুই হতে দেবো না। দেখো, আমি জিন না হলেও তোমাদের দেশে না গিয়েও তোমাদের সম্পর্কে অনেক কিছু জানি। তোমাকে ভালোবাসার দায় আমার হবে মৃত্যু, আর আমাকে ভালোবাসার দায় তোমার পাখা খুলে নেওয়া হবে তোমার থেকে, যার জন্য তুমি মানুষের মতো হয়ে যাবে। সব মিলিয়ে শেষে আলাদাই থাকতে হবে আমাদের। এসব কিছু হবে না। আমি হব রানী, তখন সবাই আমার কথা শুনবে। তুমি রানী হলে কি আমার কাছে থাকতে পারবে? তোমাকে আমি নিয়ে যাবো পরিদেশে? কখনোই না। আমি কখনো যেতে পারবো না। যেতে তোমাকে হবে, না হলে আমি তোমাকে নিয়ে যাবো জোর করে। আমাকে ধরে ওড়াল দিল পরিটা। আমি শত চেষ্টা করছি পরীর কাছ থেকে ছোটার, কিন্তু পারছি না। পরীদের ব্যাপারে তেমন কিছু জানি না, কিন্তু আজকে এত জ্ঞান আসলো কোথা থেকে কিছু বুঝলাম না। আমি চেষ্টা করছি পরীটার কাছ থেকে মুক্ত হওয়ার, কিন্তু আমাকে নিয়ে পরীটা উড়াল দিল। অনেক উপরে উঠে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে ভালো না বাসলে আমি জোর করে বাসবো তোমাকে। দেখো, এটা না যে তোমাকে আমার ভালো লাগে না। তোমাকে সবারই ভালো লাগবে, কারণ তুমি পরী। কিন্তু আমি আমার নিজের ভালোবাসাকেও পাশে চাই, আমার পরিবারকেও, আর যেটা তুমি দিতে পারবে না। পরিবারের কথা বাদ দাও, আমি তোমার সব হব। তুমি নিশ্চয়ই খারাপ পরি না হলে আমাকে এভাবে জোর করে নিয়ে যেত না। কোনো কথা না বলে উঠছে শুধু। হঠাৎ করে কোথা থেকে যেন পানি এসে ভিজে দিল আমাদের। পরিটার পাখা ভিজে গেল। কি করার, দুজনে পড়তে লাগলাম। হাতের আংটিটা চলতে লাগলো। তারপরে ছিটকে অনেক দূরে চলে আসলাম। শুধু এটুকু মনে আছে, আমি একটা বড় লোকের মধ্যে এসে পড়লাম। তারপর বেহুশ হয়ে গেলাম। চোখ খুললাম, দেখি আমি শুয়ে আছি একটা বিছানায়। ভাবলাম হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু না, এটা তো স্বপ্ন না। কারণ আমি আমার রুমে নাই, পুরো অচেনা একটা রুম। কি করে আসলাম এখানে আমি? শুধু এটুকু মনে আছে, আমাকে নিয়ে উড়াল দিল পরীটা, আর পানি এসে ভেজে দিল, আমি পড়ে যাই। একটুকুই তো মনে আছে, কিন্তু এটা কোন জায়গা? পুরো অদ্ভুত লাগছে। রুম থেকে বাইরে যাব, হঠাৎই দুজন মানুষ আমার সামনে এলো। এদেরকে মানুষ বলে ভুল হবে, কারণ এরা অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ, মানে জল মানব এরা দুজন। আপনাকে আমাদের সাথে যেতে হবে। রানী সাহেবা আপনাকে দেখেছেন। আমি কিছু বললাম না, কারণ আমার ভয় লাগছে। এদের দুজনকে দেখে বোঝা যায় আমি এখন পানির মধ্যে, কিন্তু রুমটায় তো কোনো পানি দেখতে পেলাম না। আর ওই দুজন বাইরে ভাসছিল, মানে রুমের বাইরে পানি আর পানি। রুম থেকে বের হলাম, একটা জলমানব আমার হাত ধরলো। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই, শুধু পানি আর পানি। কিন্তু দরজা খোলা, তাও রুমে পানি যাচ্ছে না কেন? বড় অদ্ভুত ব্যাপার। আমাকে নিয়ে একটা জায়গায় চলে আসলো। অদ্ভুত ব্যাপার, আমিও মাছের মতো পানিতে শ্বাস নিতে পারছি, আবার এই জল মানবদের মতো পানিতে কথা বলতে পারছি। আমার তো অদ্ভুত লাগছে সবকিছু, কিন্তু পানিতে থাকলে সবকিছু নিজের আপন লাগে। আমাকে মনে হয় এখানে রাজসিংহাসনে নিয়ে আসা হলো। এখানে সবই অদ্ভুত, সবাইরই পা না থেকে মাছের লেজ আছে। পুরো কাল্পনিক জল মানব আর জল পরিয়েরা। আমি কি সত্যি সত্যি দেখছি এগুলো, নাকি মারা গিয়েছি? আমি নিজেই বুঝতে পারছি না। পানির দেশে তোমাকে স্বাগত। সিংহাসনে বসা এক জলপরি বলে উঠল। মনে হচ্ছে এটাই তাদের রানী। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি আমার বাসায় ফিরে যেতে চাই। তোমাকে এখানে আনা হয়েছে কারণ তোমার বাবা মায়ের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল সেটার সময় চলে আসছে। কিসের চুক্তি? তারা তোমার জীবনের বিনিময়ে দান করে দিয়েছে আমাদের কাছে। মানে কিছু বুঝতেছি না, একটু বুঝে বলুন। আমাদের রাজার ভুলের জন্য তোমার আর তোমার বোনের মৃত্যু হয়েছিল যখন তোমরা 2 বছরের ছিলে। তার ভুল ছিল ঠিক করার জন্য তিনি মানুষ রূপে এক দরবেশ হয়ে তোমার বাবা মায়ের কাছে যান এবং নিজের জীবনের বিনিময়ে তোমাদের দুজনকে জীবিত করেন। যেখানে একটি শর্ত ছিল। কি ছিল সেই শর্ত জানতে পারি? তিনি বলেছিলেন তোমাদের ছেলে মেয়ের যখন 18 বছর হবে তখন যে কোনো একজনকে হারিয়ে যাবে। আমি দুজনকে 18 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু তারপরে আপনাদের ইচ্ছা আপনারা ছেলেকে চান নাকি মেয়েকে। আমার বাবা মা কাকে চেয়েছিলেন? অবশ্য দুজনকে চেয়েছিলেন, কিন্তু শর্ত ছিল একজনকে ত্যাগ করতে হবে। তারা তোমার বোনকে চেয়েছিল আর তোমাকে ত্যাগ করেছিল।
আর আমাদের রাজা তার সকল শক্তি তোমার মধ্যে দিয়ে তার জীবনের বিনিময়ে তোমাদের দুজনকে জীবিত করেন। আমার চোখ দিয়ে পানি পড়ছে। তার আমাকে ছেড়ে দিতে পারলে এভাবে? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। তো রেডি হয়ে যাও, আমাকে কি মেরে ফেলবেন? কি বলেছে এটা? মানব সন্তান, তোমার তো আইডিয়াই নেই তুমি কি। তাহলে আমাকে এখানে কেন রাখবেন? আমি বাসা যেতে চাই। বাসে যাওয়ার কথা বলে যাও, কারণ এটাই তোমার বাসা এখন থেকে। আর 15 দিন পর তুমি এই সিংহাসনে বসবা। এই পুরো পানির দুনিয়ার রাজা তুমি হবে। আমি তো সাধারণ একজন মানুষ, তুমি কোনো সাধারণ মানুষ নাও। তোমার মধ্যেই আমাদের রাজার সব শক্তি পুঞ্জীবিত রয়েছে। তোমাকে অভিষেক না করলে বুঝতে পারবো না তুমি কি। কিন্তু আমি তো এখানে থাকতে চাই না, সেটা জানি, কিন্তু তোমাকে থাকতে হবে এখানে। তুমি যদি উপরে যাও তাহলে ওই খারাপ পরীটা তোমাকে আবার নিয়ে যাবে। ও যদি আমার পরিবারের কোনো ক্ষতি করে, সেটা কখনো পারবে না। কোনো জলশক্তি বাদে কোনো শক্তি তোমার বোনের উপর কাজ করবে না। আর 15 দিন পর তোমার অভিষেক সেনাপতি। জি রানী সাহেবা। একজন বডি বিল্ডার জলমানব এসে বলল, এখন আমাদের রাজা সাহেবকে নিয়ে ট্রেনিং দাও, জব দাও। সেনাপতি আমার হাত ধরে নিয়ে গেল। আমি তো সাঁতার কাটতে পারি না, এদের তো লেজ আছে তাই এরা সহজে সাঁতার কাটতে পারে, কিন্তু খুব ভয় লাগছে যে এরা তো আমাকে যেতে দেবে না। 15 দিন পর আমি রাজা হয়ে যাব, তখন তো আমার কথা সবাই শুনবে। থাক, 15 দিন আমি এই জল জগৎটা ভালো করে ঘুরে দেখি। রাজা যদি হয়ে যায় তারপর এখান থেকে চলে যাব। আমার আদেশ তো আর কেউ অমান্য করতে পারবে না। সেনাপতি আমাকে পানির মধ্যে মারামারি শেখাচ্ছে। আমি তো একা লড়তেই পারছি না, আর মারামারি। আমার এই কঠিন অবস্থা দেখে পাশে কিছু মেয়ের হাসির আওয়াজ পেলাম। আমি সোজা এদিকে তাকালাম। আমার চোখ থমকে গেল, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। পানির মধ্যেও সেই পরিচিত গন্ধটা আমি পাচ্ছি। মানে এই সেই জলপরি তাহলে, যাকে আমি এতদিন এগিয়ে গেছি। এই সেই জলপরি যাকে আমি আশেপাশে অনুভব করেছি। আমি এগিয়ে গেলাম ওর দিকে। দেখি জলপরিটা আমাকে দেখে লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। আমি সব ভয় বাদ দিয়ে মাথাটা উঁচু করলাম। সে কি চেহারা, মনোমুগ্ধকর চেহারা। এই রূপের মাঝে সবাই পাগল হয়ে যাবে। আমি তো পাগল হয়ে গেছি। এভাবেই তাকিয়ে থাকবেন। এত সুন্দর হয়েছেন কেন, আরো দেখতে পারবেন। এভাবে দেখার কিছু নাই। সারা জীবন আপনাকে ভেবে এই ছবি এঁকে গিয়েছে। কোনোদিনও আপনার চেহারা কল্পনা করতে পারি নাই, আজকে দেখতে পেলাম। একটু মন খুলে দেখতে দেন। দেখতে তো পারবেন, দেখার কি শেষ আছে? তবে চলো একটু ঘুরে আসি আপনাকে নিয়ে। চলেন। কিন্তু রাজকুমারী, আপনার মাতার আদেশ ওনাকে শেখাতে হবে। সেনাপতি, আমি এখানে রবু রানী, আর আমার রাজাকে নিয়ে আমি যাচ্ছি ঘুরতে। এটা আমার মাতাকে বলে দিন, আশা করি কিছুই বলবে না তিনি। রাজকুমারী, জলপরিটা তাহলে রাজকুমারী? ওয়াও, ওর সাথে থাকা সবগুলো জলপরিকে রেখেও আমার হাত ধরে সাঁতার কাটতে লাগলো। আমাকে নিয়ে আসলো পানির উপরে। খুবই খুশি হলাম। ভাবলাম এবার বুঝি বাসা যেতে পারবো। এটাকে বুদ্ধি বানিয়ে চলে যাবো বাসায়, না হলে নিয়ে যাবো করে করে। কিন্তু সব আশা তো পূরণ হওয়ার না। একটা বিশাল সমুদ্রের মাঝখানে আছে বলে মনে হচ্ছে। পাশে ছোট্ট একটা দ্বীপ, ছোট একটা বাসা করার মতো দ্বীপটা, কিন্তু অনেক গাছে ভরপুর। এমন জায়গায় এমন একটা দ্বীপ ভাবতেও পারি নাই। দেখি গাছে তো দেখি একটা ট্রি হাউস আছে, মানে ছোট্ট একটা বাসা। এটা বিশ্বাসই হচ্ছে না কেমন হয়েছে জায়গাটা, অসাধারণ। কিন্তু এমন জায়গায় এমন একটা দ্বীপ আশা করা যায় না। এটা আমি আপনার জন্যই বানিয়েছি। এখানে আমি আর আপনি দুজনে থাকবো। কি এখানে আমরা? না, ওকে বাসা যাওয়ার কথা এখনো বলা যাবে না, না হলে হয়তো আমার বাসা যাওয়া হবে না। এটা কি করে বানিয়েছেন আপনারা? আপনাদের তো পা নেই, লেজ আছে, কষ্ট হয়েছে তো বানাতে। দেখি ও উপরে উঠতে লাগলো। ওর লেজ আস্তে আস্তে অদৃশ্য হতে লাগলো। একদম দুটো পা হয়ে গেছে, আর লেজের লাল রংটা সুন্দর একটা জামা হয়ে গেছে। এখন পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে লাগছে ওকে। এটা কি করে সম্ভব? শুধু রাজবংশ জলমানবার জলপরি এমন করতে পারে, যেমন আমি পারি। আমরা দুই জায়গাতে থাকতে পারি, যেমন আপনারা মাটিতে থাকেন, আমি মাটিতে থাকতে পারবো। জলপরি মনটা খারাপ করে, কি হলো আপনার মন খারাপ কেন? এমনি। আচ্ছা চলুন আপনাদের কিছু জিনিস দেখাই। কি দেখাবেন? আরে চলুন তো আগে। আমার হাত ধরে ট্রি হাউসে নিয়ে গেল জলপরিটা। ভেতরে ঢুকে তো পুরো অবাক। এ তো আমার ছবি আঁকা।
সবগুলো এখানে? হ্যাঁ, আপনি প্রতিবার যখনই ছবি আঁকতেন আমি আপনার পাশে অদৃশ্য হয়ে বসে থাকতাম। আপনি তো বুঝতেন আশেপাশে কাউকে খুঁজতেন, খুব মজা লাগতো আপনার। আপনি যখন একা একা কথা বলতেন খুব ইচ্ছে করতো আপনার সাথে কথা বলতে, বিদায় বলতেও পারিনি। আপনি যখন আমার ছবি এঁকে ফেলে দিতেন একটা জলে, তখন আমি এটা নিয়ে চলে আসতাম আর একটা একটা করে জমাতাম। তাহলে পানির মাঝে আমাকে দম দেওয়া আর হাতে আংটি পরানো সবই আপনার কাজ? এবার লজ্জা লাল হয়ে গেল। ভালোবাসেন আমাকে নিজের জীবনের থেকে অনেক বেশি। চলুন সমুদ্রের পাশে গিয়ে বসি। ভালোবাসলে আপনি করে কেন বলতেছেন, তুমি করে বলো। চলো। দুজন বসে পড়লাম। এখানে ছোট্ট একটা মাচা বানানো আছে, এখানে বসলাম। আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো জলপরি। আচ্ছা, আমি কি তোমাকে রাজকুমারী বলে রাখবো নাকি অন্য নামে? আমার নামটা একটু বড় সড়ো, তুমি আমাকে তোমার মন মতো একটা নাম দিতে পারো। নতুন নাম? ঠিক আছে, যারা। বাহ, নামটা দেখে অনেক সুন্দর। আমাকে কি এই নামেই ডাকবা? নাম যখন দিলাম তখন এই নামেই ডাকবো। খুব ভালো। জানো, কত বছর পর তোমাকে আমার কাছে পেলাম। এতগুলো বছর শুধু তোমারই অপেক্ষায় ছিলাম। তোমাকে শুধু দূর থেকে দেখতে মনে চাইতো না, তাই তো দুবার তোমার কাছে গিয়েছিলাম, একদম কাছে গিয়েছিলাম। তুমি কি আমার উপরে মায়া করেছ? আমি তোমার উপরে এত পাগল হয়ে যাচ্ছি কেন? জলপরীরা মায়া করতে পারে না, মায়া তো আকাশ পরীরা করতে পারে, যেটা তোমার সাথে ওই খারাপ পরীটা করেছিল। কিন্তু এখন আর তোমার কাছে আসতে পারবে না। তাহলে জলপরীরা কি করতে পারে? দেখবা আমরা কি করতে পারি? দেখবো তো। তাহলে দেখো। যারা নিজের হাতটা নাড়াতে লাগলো, কিছুই বুঝছে না কি করছে, পুরো পাগল টান শুরু করলো হাত দিয়ে। কিন্তু সামনে দেখতে পারলাম পানি উপরে উঠে গেছে, একদম আমার সামনে চলে আসছে। ওয়াও, তুমি দেখছি পানিকে কন্ট্রোল করতে পারো। এটা শুধু আমি না, সব জলপরীরাই পারে। ও, এটা তুমি করতে পারবা? একবার তোমার অভিষেকটা হয়ে যাক। আর কি কি করতে পারো তুমি? দাঁড়া দেখাচ্ছি। যারা মধ্যে শেষ দিতে লাগলো, হঠাৎই দেখলাম অনেকগুলো ডলফিন চলে আসলো আমাদের সামনে। এগুলো কি সত্যি ডলফিন? কেন বিশ্বাস হচ্ছে না? না, প্রথমবার ডলফিন দেখলাম সামনে থেকে, তাই বিশ্বাস হচ্ছে না। আর অনেক কিছু আছে যেগুলো দেখলে তুমি অবাক হবে। তোমাকে সবই দেখাবো। তুমি যেমন অনেক কিছু করতে পারো, আমি অনেক কিছু করতে পারি। জানি তো। খুব সুন্দর ছবি আঁকতে পারো, আর এসব তো তুমিও পারবে একদিন। এসব না, আরো নতুন নতুন জিনিস করতে পারি, যেগুলো তুমি ভাবতে পারবে না। কি দেখি তো, এগুলো দেখা যায় না, অনুভব করতে হয় পাগলি। কিন্তু কি বলো না? ওকে, চোখ বন্ধ করো। কেন? চোখ খুলে আমি পাওয়ার ইউজ করতে পারবো না? ও তাই বলছি। যাও, চোখ বন্ধ করলাম, দেখি তোমার কি ক্ষমতা। যারা ওর দু চোখটা বন্ধ করলো, আমি সব ভয় কেটে গেছে আমার। কারণ এই জলপরীটাই তো আমার মনের মধ্যে ছিল, যাকে আমি দেখার চেষ্টা করেছি সবসময়। আজ সে আমার সামনে। আমার কি আর ভয় পাওয়ার কথা? আমি আমার ঠোঁট দিয়ে ঠোঁট মিলিয়ে দিলাম। চারিপাশ মুগ্ধ হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকালো। যারা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি দেখছো আমার পাওয়ার? এইটা তো সবাই করতে পারে। বাট তোমাকে তো সবাই চুমে দিতে পারবে না। হবু জামাই বলেই পেয়েছ, না হলে সাহস হতো না। হবু জামাই? হ্যাঁ, তোমার অভিষেকের দিনই আমাদের বিয়ে হবে। আমরা দুজন তখন এক হয়ে যাব। তুমি হবে পুরো জলপরি রাজা, আর আমি হব তোমার রানী। কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি। আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করি? তুমি 15 দিন পরে এই পুরো জলপরি রাজা হবা। একজন রাজার কি আর পড়তে হয়? এখন তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে। সবই তো বুঝলাম, তাও তো আমি বিয়ে করবো বাবা আর আম্মুকে না জানিয়ে। আর এদিকে না জানিয়ে তো আমি বিয়ে করতেই পারবো না। এটা তাদেরই সিদ্ধান্ত ছিল। এতদিন তুমি তাদের ছিলে না। তোমার মাঝে তাদের কোনো জিনিস অবশিষ্ট নেই। তোমার মাঝে যা আছে সবই আমার বাবার দেয়া। ঠিক আছে, তাও আমি মানতে পারছি না। আমি কি করে ওদেরকে না জানি এখানে আসলাম? আর তো মনে হয় যেতে পারবো না। কি বলে যেতে পারবো না? তুমি যখন প্রস্তুত হবে তখন তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। কিন্তু আমি ওদেরকে বলে আসতে চাই। আমি ওদেরকে না বলে আসলে ওরা তো চিন্তা করবে। আমি ব্যাপারটা বুঝেছি, কিন্তু কি করার? এখন আমার আদেশ ছাড়া কিছু করতে পারবো না আমি এই ব্যাপারে। আর আমিও তোমাকে যেতে দেবো না আমাকে রেখে। আরে, আমি গেলে তো তোমাকে নিয়েই যাবো। তুমি সবসময় আমার সাথে থাকবে। তোমাকে আমি আমাদের সুন্দর পরিবেশ দেখাবো। আমারও না ওখানে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমার তো যেতে দেবে না এখন।
আমাদের বিয়েটা একবার হয়েছে, তুমি সব শক্তি হাসিল করে নাও, তারপরে আমরা নির্ভয় হানিমুন করতে যাব মাটির দুনিয়ায়। আমার হাতটা শক্ত করে ধরে ফেললো। তুমি বুঝতে চাচ্ছ না? ঠিক আছে, তোমাদের রানীর সাথে মানে তোমার আম্মুর সাথে আমি কথা বলবো। আম্মা তোমাকে যেতে দেবে না। একবার তোমাকে ওই আকাশ পরী নিয়ে যেতে চেয়েছে। তুমি যদি আকাশ পরীর সাথে চলে যাও তাহলে তোমাকে কোনোভাবেই আমরা নিয়ে আসতে পারবো না। কেন? তোমারও পরী, ওরা পরী, তাহলে তারা তোমাদের দুনিয়া আসতে পারে না, তোমরা ওদের ওখানে যেতে পারবে না কেন? শুধু মহাজাগতিক রাজারাই জলপরী এবং আকাশ পরী দুই জায়গাতে যেতে পারে। মহাজাগতিক রাজা মানে? তোমার কাছে থেকে তো সব উদ্ভট কথা শুনতেছি। আরে তুমি তো আমাদের জলপরীর কাহিনী জানোই না। চুপচাপ বসে থাকো, আমি বলছি তুমি শোনো। শুনবো। আমি তোমার কোলে শুচ্ছি, তুমি বলো আমি যারার কোলে শুয়ে পড়লাম, যারা আমার মাথায় হাত দিতে লাগলো। এখন সব কাহিনী বলার সময় নাই, তোমাকে মহাজাগতিক রাজার কথা বলতেছি। আমাদের জলপরীর প্রথম রাজা ছিলেন যিনি, তার নাম ছিল হারকিউমাস। তাকে বলা হয়ে থাকে মহাজাগতিক রাজা। তার কাছে ছিল একটা বড় ত্রিশূল, যেটাকে বলা হয় সাগরের জীবন। ওই ত্রিশূল যার কাছে থাকবে সে এই দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হবে। ওই ত্রিশূল যার কাছে থাকবে সে আকাশপুরী আর জলপরী দুই জায়গাতেই সে যেতে পারবে। আকাশপুরী, জলপরী আর মানবপুরী এই দুই জায়গায় সমস্ত শক্তি দিয়ে তৈরি ওই ত্রিশূলটি, যার মধ্যে ধ্বংসের শক্তি রয়েছে। ওটা যদি কোনো রাজার কাছে থাকে তাহলে সেই হবে মহাজাগতিক রাজা। এগুলো তো সব কাল্পনিক কাহিনী। এমন কাহিনী তো আমি শুনেছি, একটা ছবিও দেখেছি এসব নিয়ে। তোমরা তো এটাও ভেবেছিলে জলপরী কাল্পনিক, আর কিছুদিন পর এই জল মানব ও জলপরীদের রাজাই হবে তুমি। আবার একটা জলপরীর সাথে তোমার বিয়ে হবে। সবই তো কাল্পনিক ছিল, কিন্তু তোমার কাছে সব বাস্তব হলো আজকে। এমন অনেক জিনিস আছে যেগুলো তোমাদের কাছে কাল্পনিক হলেও আমাদের কাছে বাস্তব। বাস্তব জিনিসই ধারণার তোমাদের কাছে কাল্পনিক হয়েছে, কারণ কেউ তেমন প্রমাণ দিতে পারে না এখনো, কিন্তু প্রমাণ সব তোমার কাছে সত্যি। আমার এসব কিছু বিশ্বাস হচ্ছে না। তাহলে কি সব স্বপ্ন মনে হচ্ছে যারা? সবই স্বপ্ন। তবে কি স্বপ্ন ভেঙে বাস্তবে যেতে চাও? তবে তোমাকে পাশে চাই বাস্তবে। আমাকে পাবে তুমি পাশে। আর বাস্তব তোমার এটাই, রাজকুমারী আমাদের নবরাজাকে আর আপনাকে আপনার আম্মা ডেকেছে। চলুন, এত তাড়াতাড়ি চলে যাবো? সূর্যাস্তটা দেখে যেতে পারলাম না। তোমাদের ওখানে যেমন সন্ধ্যার আগে তোমাদের বাসায় ফিরে যেতে হয়, আমাদের এখানেও একই জিনিস, নাহলে শাস্তি পেতে হয়। শাস্তি? আমি তো রাজা হব, তাহলে আমাকেও শাস্তি দেওয়া হবে? রাজা তুমি হবে, বাট হয়নি এখনো। এখন আমাদের এখানে রানী আমার আম্মা, তো তোমাকে শাস্তি দিতে দ্বিধাবোধ করবেন না তিনি। পানিতে নামলাম, আমার হাতটা ধরলো যারা। এবার ওর মাছের মতো লেজ হয়ে গেল, আমাকে টান দিয়ে পানির মধ্যে নিয়ে গেল। আমি দম বন্ধ করে যারার হাত ধরে রাখলাম। আমাকে নিয়ে যাচ্ছে যারা। একটু অদ্ভুত তো লাগবেই, মাছের মতো লেজওয়ালা কেউ যদি সামনে থাকে, একটু ভাবলেই তো অবাক লাগে। গিয়ে দাঁড়ালাম যারার আম্মুর সামনে। সে রাজ দরবারে বসেছিলেন। আমার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল যারা। রাজকুমারী জিয়ানিয়া, কি শুনছি তুমি নাকি আমাদের কবু রাজার প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে নিয়ে গেছো? রানী আম্মা, আসলে আমার আর তার থেকে দূরে থাকার সহ্য হয় নাই। কতদিন এইভাবে তার থেকে দূরে থাকবো, তাই তাকে নিয়ে একটু গল্প করছিলাম। সেটা নিতে পারে, সেটার সময় আছে। তার প্রশিক্ষণের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে শাস্তি পেতে হবে রাজকুমারী। কিন্তু রানী আম্মা, কোনো কথা না। কালকে সারাদিন তুমি রাজপ্রাসাদে থাকবে, কোথাও বের হতে পারবে না। ঠিক আছে রানী আম্মা। সেনাপতি, আপনি নবরাজাকে নিয়ে তার রাজরুমে রেখে আসেন। রানী আম্মা, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। তোমার শাস্তি তুমি কালকের পর থেকে দেখা করতে পারবে নবরাজের সাথে। এখন সোজা তোমার রুমে যাও। সেনাপতি, জয় আজ্ঞা রানী আম্মা, চলুন। সেনাপতি আমাকে নিয়ে চলে আসলো। আমি তো সাঁতারই কাটতে পারছি না, তাই হাত ধরে নিয়ে যাচ্ছি। তখন খেয়াল করি নাই, কিন্তু ওয়াও, কত সুন্দর রাজমহলটা। সব জায়গায় কি মাছের মতো কিছু একটা যেগুলো আলোকিত করে রেখেছে পুরো রাজমহলটা। এত সুন্দর যে চোখ জুড়ে আসছে। আপনাদের রাজমহলটা তো অনেক সুন্দর। জি হুজুর, তবে এটা শুধু আমাদের রাজমহল না, এটা আপনারও রাজমহল। অনেক সুন্দর। সত্যি আমার জীবনে এত সুন্দর জিনিস আমি দেখিনি কোনদিন। আপনি তো আমাদের রাজ্যটা দেখেননি, আমাদের রাজ্যটা আরো সুন্দর। তাহলে তো একবার রাজ্যটা ঘুরে আসা দরকার। হুজুর, সেটা সম্ভব না।
আপনাকে কালকে থেকে প্রশিক্ষণ নিতে হবে। 15 দিনের মধ্যেই আপনাকে প্রস্তুত করার দায়িত্ব আমার উপর। আমি যে সাঁতার কাটতে পারি না ভালো করে, আপনাদের মতো তো আমার লেজ নেই। আমাদের মতো হতে হলে লেজের দরকার নেই আমার হুজুর। আপনি তো জানেন না, কিন্তু আমাদের প্রথম রাজা আপনার মতোই মানুষ ছিল। তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজা ছিলেন। তার কাছে তো শক্তিশালী ত্রিশূল ছিল, বাট আমার কাছে তো তা নেই। শক্তিশালী হতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, মনে বিরাট মনোবল থাকলে ঠিকই শক্তিশালী হওয়া যায়। আপনাদের যত দেখছি তত মুগ্ধ হচ্ছে, কিছু কিন্তু অদ্ভুত লাগছে। কারণ আপনাদের এভাবে দেখছি ওকে দাঁড়ান। সেনাপতি কে যেন করলে তার পা হয়ে গেল। আপনি বদলাতে পারেন, হ্যাঁ, এটা আমাদের সেনার সবাইকে পারে। এটা একটা গোপন বিষয়, সবাই এটা জানে যে শুধু রাজবংশীয়রাই পারে এটা, কিন্তু এটা আমাদের জয়পুরের সেনার বংশীয়রাও পারে। এটাকে গোপন রাখার বিষয় বুঝলাম না। আমাদের জলদেশের মধ্যে পুরো 4টা রাজ্য আছে। আপনি একটা রাজা হবেন, আরো 3টা রাজ্য রাজা রয়েছে। তাদের সাথে যুদ্ধের সময় আমরা এই গোপন বিষয় দিয়ে আক্রমণ করি। তাদেরকে পানির উপরে নিয়ে আমরা তাদের শক্তি নষ্ট করে দিই। আপনার রুম চলে এসেছে। আপনার রুমটা পুরো উপরের বায়ুর মতো করে সাজানো হয়েছে। আপনি যে কোনো সময় এই চাপ দিয়ে রুমের সব পানি দূর করে আপনাদের পরিবেশের মতো করে নিতে পারবেন। আবার ওই চাপ দিলে পুরো রুম পানি হয়ে যাবে। আপনাদের প্রযুক্তি অনেক উন্নত, হ্যাঁ সেটা বলতে হবে। নিন, আপনি রেস্ট করুন। আজকে আপনার প্রশিক্ষণ হয়নি, কালকে সারাদিন আপনাকে প্রশিক্ষণ করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। সুইচ চাপ দিলাম, সব পানি বের হয়ে গেল। দরজায় কেমন একটা লেজারের মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা ভেদ করে পানি আসতে পারছে না। ভালো মতো প্রযুক্তি, ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগছে না। ভালো লাগতো যদি বাবা, আম্মু আর রেডি এখানে থাকতো, কিন্তু তারা তো আমার মতো পানি নিচে দম বন্ধ করে থাকতে পারবে না। তাদেরকে এখানে নিয়ে শুধু এই রুমেই রেখে দিতে হবে। আমাকে এখান থেকে বাসা যেতে হবে, কিন্তু আমি তো এটাই জানি না আমি কোন সাগরে আছি। এখান থেকে বুদ্ধি ছাড়া বাসায় যাওয়া যাবে না। আমাকে যারা প্রয়োজন পড়বে এখান থেকে বের হওয়ার জন্য। একবার ওদের রাজা হয়ে গেলে তো আমাকে এখানেই থাকতে হবে। আমি পারবো না সারা জীবন এখানে থাকতে। সে পড়লাম, খুব ক্লান্ত দিন কাটলো, খুব অদ্ভুত দিন কাটলো আমার। না জানি বাবা, আম্মু আর রেবি কত চিন্তা করছে আমাকে পেয়ে। এরা আমাকে মনে হয় না যেতে দেবে সচ্ছায়, কিন্তু আমাকে সে বের হতে হবে এখান থেকে। আমাকেও নাটক শুরু করতে হবে। পরের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। পেছন থেকে আমার ঘাড়ে কে যেন হাত দিল। ভাবলাম হয়তো যারা, তাই খুশি হয়ে পেছনে তাকালাম, কিন্তু পেছনে যারা না, ছিল সেনাপতি সাহেব। হুজুর, আপনার প্রশিক্ষণের সময় হয়ে গেছে, আপনি চলুন কিছু নাস্তা করে শুরু করা যাক আপনার প্রশিক্ষণ। জি চলুন। সেনাপতির সাথে যেতে লাগলাম। আমার হাত ধরে সেনাপতি নিয়ে যেতে লাগলো। কালকের খাবার আমার রুমে খেয়েছি, কিন্তু আজকে কোথায় নিয়ে যাচ্ছে? সেনাপতি আমাকে নিয়ে বড়সড় খাবারের টেবিলে চলে আসলেন। এক পাশে রানী বসেছিলেন, আর আমাকে সেনাপতি অন্য পাশে বসতে বললেন। সব খাবার দেয়া আছে। পানির ভেতরে কিভাবে খাবার খাই, সব খাবারগুলো টেবিলের উপর উঠতেছিল। জি, শুরু করুন হুজুর। এভাবে খাওয়াতে একটু অদ্ভুত লাগছে। আপনার কোনো সমস্যা নেই, আপনি আমাদের মতোই খেতে পারবেন। জি রানী আম্মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। প্রথমত আমি এখনো রাজা হইনি আপনাদের, আমাকে হুজুর বলে বাদ দিন। আমার নাম আছে, সেটা হুজুর না। আর পরেরটা হলো, আমি এসব বিষয়ের জন্য প্রস্তুত না। প্রস্তুত কেউ থাকে না, সময় এবং পরিস্থিতি সবাইকে প্রস্তুত বানিয়ে দেয়। কিন্তু আমার সময় এখন আসেনি। আমি মানা করছি না যে শর্ত আমার বাবা আর আম্মু রেগে আমাদের জীবন দিয়ে গেছে, আমি সেই শর্ত মানতে রাজি, কিন্তু আমার ভয় করছে। আমি শেষবারের মতো কিছু সময় আমার পরিবারের সাথে কাটাতে চাই। এটা তো সম্ভব নয়, চাইলেও সম্ভব। সবাই শর্ত রাখে, আমি একটা শর্ত রাখছি। আমি কিছু সময় চাই, আমি আমার পরিবারের সাথে কাটিয়ে তারপর আসবো। আপনি রাজা হওয়ার পর আপনি যে কোনো সময় যেতে পারবেন। এখন আপনাকে এভাবে পাঠানো ঠিক হবে না। তাহলে আপনাদের সেরা কিছু সেনা আমার সাথে পাঠান আমার সুরক্ষার জন্য। আমি শর্ত রেখে দিয়েছি, আমাকে এতে সময় দিতে হবে। ঠিক আছে, 15 দিন পর আপনার অভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু এটা 2 মাস পর হবে। আপনাকে এমনিতেই সবার আড়ালে রাখতে চেয়েছিলাম। আপনি আপনার দুনিয়ায় গোপন থাকবেন। তাহলে আমার সাথে কয়েকজন সেনা পাঠিয়ে দিন আমার সুরক্ষার জন্য। কোনো সেনার প্রয়োজন হবে না। রিয়ানি, যাও, রাজকুমারকে ডেকে নিয়ে আসো। রাজকুমারীকে আমার সাথে পাঠাবেন? হ্যাঁ,
রাজকুমারী অনেক জেদ করতো তাকে ভুলক দেখে নিয়ে আসতে, কিন্তু আমরা তাকে নিয়ে যেতে পারিনি। আপনার সমস্ত সুরক্ষা রাজকুমারী একাই করতে পারবেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। একজন রানী হয়ে আমি সময় দিলাম না, একজন মা হয়ে ছেলের কষ্টটা বুঝে সময়টুকু দিলাম। হয়তো আপনি এরপরে কোনো বিষয়ে আহ্লাদ করবেন না। ধন্যবাদ রানী আম্মা। সেনাপতি, আপনি এখন রাজকুমার জাইনিয়া আর রাজা সাহেবের যাওয়ার ব্যবস্থা করে দিন। জি রানী আম্মা, যথাজ্ঞা। রানী আম্মা আমাকে ডেকেছেন? রেডি হয়ে না তুমি? তোমার হবু জামাইয়ের বাসায় যাবে। কিন্তু আম্মা, তোমার এতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে। পুরো 2 মাস থাকবে, সবসময় ওনার সাথে থাকবে, ওনার কোনো কিছু যেন না হয়। রানী আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। তাহলে এখনই প্রস্তুতি হও। সেনাপতি, ওনাদের দিয়ে আসুন। জি রানী আম্মা। খাওয়া শেষ করলাম, যারা আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে আসলো। আমার বিশ্বাস হচ্ছে না আম্মা তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। দেবে না কেন? আমি যেভাবে বললাম রাজি না হয়ে কি পারি? তাহলে চলো দুজনে যাই। কিন্তু আমার সুরক্ষার জন্য তোমাকে কেন পাঠালো? ও হ্যালো, আমাকে কম ভেবেছ? বুঝেছ আমি জলপুরীর শ্রেষ্ঠ যোদ্ধা, বুঝেছ? ও সরি, জলপুরীদের মধ্যে শ্রেষ্ঠ। একটা মেয়েকে আমার সুরক্ষা করতে পারবে এটা আমার মনে হয় না। কেন পারবে না? তোমাকে দেখিয়ে দেবো, দেখো। তুমি তো অদৃশ্য হতে পারো, তাই না? তাহলে আমার সাথে সবসময় অদৃশ্য হয়ে থাকবা। মানে পাগল হয়েছ? আমি পারবো না? আমি তোমার হবু বউ, আমার পরিচয় করে দেবো তোমার বউ হিসেবে। আমি পারবো না। পারবো না মানে? আমার সাথে তোমার বিয়ে হবে আর তুমি আমাকে বউ হিসেবে পরিচয় করে দিতে পারবে না? পারবো, কিন্তু হঠাৎ কি বলবো বাসায়? কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে দেবো। কি করবা সেটা জানতে হবে না। চলো তো এখন। কিভাবে যাবো? সাঁতার কেটে? আরে বুদ্ধ, এত দূরে কোনো পাগল সাঁতার কেটে যায়? তাহলে আমাদের জাহাজে যাবো। তাহলে চলো। হুজুর, আপনার কোনো সমস্যা হলে এই ফোনটা রাখুন, এটা আমাদের জলের দুনিয়ার ফোন। এটাই আমার নাম্বার দেওয়া আছে। যখন যে কোনো সমস্যা হলে তখন আমাকে ফোন দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও সাবধানে থাকবেন। আমরা ছোট জাহাজটা উঠলাম। সেনাপতি আমাদের নিয়ে আসলো একটা গুহা দিয়ে। বুঝলাম না কোথায় এলাম, কিন্তু যখন পানির উপরে উঠলাম তখন বুঝতে পারলাম আমি কোথায় আছি। আমাদের বাসার পেছনে জঙ্গলের সেই ছোট্ট নদীটাই। কিন্তু কিভাবে আসলাম বুঝলামই না। সাগর থেকে সোজা ছোট পুকুরে, তাও আমার বাসার পেছনে। রাত হয়ে গেছে, কি করে আসলাম মাথায় বুঝলাম না। থাক, এসেছি তো। সেনাপতিকে বিদায় দিয়ে দিলাম। তো চলে এসেছি তোমাদের দুনিয়ায়। হ্যাঁ, তো তুমি কি এভাবে আমার সাথে যাবে? না, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে ঠিকই সারপ্রাইজ দেবো, দেখো। তাহলে তোমাকে একা কি করে রেখেছি? আমাকে একা রাখছো কোথায়? আমি তো তোমার সাথে থাকবো সবসময়। বাসায় যাও, রাত হয়ে যাচ্ছে। যারা আমার সাথে গল্প করতে করতে আসতে লাগলো। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রীতি দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরলো রীতি। ভাই, আমাকে দেখে কোথায় চলে গিয়েছিলি তুই? আম্মা, আব্বু, বাবা, দেখো হৃদয় এসেছে। কোথায় কোথায়? বাবাতে আসছিস? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে বললো না, আমি রাতে ঘুমাইছিলাম আর দেখলাম আমি জঙ্গলে শুয়ে আছি। তারপর উঠে বাসায় চলে আসলাম। কি হয়েছিল কিছু বুঝতে পারলাম না। আমি মন খারাপ করে বললাম, কিছু হয়নি বাবা, তুই ঘরে আয়। রেডি? তুই হৃদয়কে নিয়ে রুমে চলে যা, সব জানালা দরজা বন্ধ করে দিস। বাবা, যাচ্ছি। আমি পেছনে তাকালাম, যারাকে দেখতে পেলাম না। সে অদৃশ্য হয়ে গেছে মনে হয়। যদি আমাকে নিয়ে রুমে আসলো, এখন অনেকটা ভালো লাগছে। নিজের রুমে থাকার মজাটা অন্যরকম, সেটা এখন বুঝতে পারছি। আমাকে নতুন প্ল্যান বানাতে হবে, কি করে আমি এখানে সারা জীবন থাকতে পারি। এটা অন্য সবার যা হোক, কিন্তু আমি আমার পরিবারের সাথেই থাকতে চাই। রেডির সাথে আমার রুমে চলে আসলাম। রেডি, কি আছে বল? দেখ, কিছু লুকাবি না তোরা। আমাকে নিয়ে গোপনে কি কথা বলিস সব বলবি আজকে। আমরা তো কিছুই বলি না। শুন, তোর কি বলস আমি কি মনে হয় জানি না? আমার এখানে থাকা হবে না। দেখ বোন, আমার কাছে কিছু লোক আসে না।